আজমল হোসেন তাড়া দিয়ে বললেন, করবি বিয়ে? দিবি একে দিবস? তপা পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার বইয়ের বিয়ের সম্বন্ধ এসেছে, আপনি কিছু বলুন মিস্টার তাজওয়ার। পলক নীরবে হাসলো, কিছু বলল না, কেবল দেখতে থাকলো একের পর এক ঘটনা, শ্রবণ করতে থাকলো বিষাক্ত উক্তিগুলো। তা কোন স্বার্থ লুকিয়ে আছে এই বিয়ে ঠিক করার পিছনে? আর কে বলেছে আমি আপনার কাছে থাকতে চাই? আমি তো আপনার মুখও দর্শন করতে চাই না। নিজের উপর ঘৃণা হয় আমার। পিতার জায়গায় আপনার নামটা বসাতে আমার চরম লজ্জা হয়। মন চাই খাতা ছিঁড়ে খুঁড়ে কলম ভেঙে চুরে চলে যায়, যেখানে কেউ জানতে চাইবে না কোনো বিশ্বাসঘাতকের রক্ত বইছে আমার শরীরে। আজমল হোসেন অবাক চোখে তাকালো। এতক্ষণ শান্ত কণ্ঠে কথা বললেও এখন দ্রুত তপার কণ্ঠের স্বর পরিবর্তন হচ্ছে, তীব্র হচ্ছে কণ্ঠনালীর ঝাঁজ। পলক বাবা মেয়ের মাঝে কথা বলতে চাইছে না, কিন্তু এখন আর উপায় না পেয়ে তপার দুবাহুতে হাত রেখে বলল, অনেক কথা হয়ে গেছে, আর নয়, চলো বাসায় যাবে। আজমল হোসেনের দিকে ফিরে মৃদু হেসে ঠান্ডা গলায় বলল, শ্বশুর মশাই চাইলে সুস্থ সবল মন নিয়ে একদিন মেয়ের সামনে আসবেন, প্রয়োজনে আমি নিয়ে আসবো আমার বাড়িতে, মন ভরে দোয়া করে যাবেন। কিন্তু ভুলেও ডিভোর্স নিয়ে আর মাথা খারাপেন না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ না। বিশ্বাস না হলে মেয়েকে জিজ্ঞেস করে নেবেন। আসছি, ভালো থাকুন। যেতে চাইলেও তপা ঠায় দাঁড়িয়ে রইল। আজমল হোসেন তখনও অবাক চোখে পলকের দিকে তাকিয়ে। শান্ত গলায় কি সুন্দর শাসিয়ে গেল ছেলেটা, হজম করতে সময় লেগেছে। পলকের দিকে তাকিয়ে তপা মৃদু স্বরে বলল, আপনি পাইকের কাছে যান, আমি 2 মিনিটে আসছি। পলক মাথা নেড়ে চলে গেল। তপা শান্ত কণ্ঠে বলল, আমি জানি না আমার মা কি করে মারা গেল। এত দুঃখের মাঝেও যে মানুষটা প্রাণ খুলে হাসতে পারতো, সে কখনো হার্ট অ্যাটাকে এত দ্রুত মারা যেতে পারে না। আমি জানি না আপনিই দায়ী কিনা আমার মা হারানোর জন্য। সরাসরি দায়ী না হলেও আপনিই দায়ী আমার কাছে। আপনার জন্য আজও আমি ইতিম। আমি চাইবো আপনি আর কখনো আমার সামনে না আসুন। আমি কখনো জানতে চাইনি আপনার দ্বিতীয় স্ত্রীর সন্তান, আপনার ঔরসজাত সন্তান আমার থেকে বয়সে বড় কি করে হলো। কখনো জানতে চাইনি দিনের পর দিন কি নিয়ে আপনার আমার মায়ের সাথে ঝগড়া হতো। কখনো জানতে চাইনি কেন কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তুলতেন আপনি। এটাও জানতে চাইনি কেন আমার মা তার প্রাণপ্রিয় বান্ধবীকে সহ্য করতে পারতো না। সে কি আগেই বুঝতে পেরেছিল তার মৃত্যুর মাস যেতে না যেতে আপনি তার বান্ধবীকে বিয়ে করে নিয়ে আসবেন, দিয়ে দিবেন তার সাজানো সংসার? নাকি বিয়ের পাটটা আগেই চুকিয়ে নিয়েছিলেন মিস্টার আজমল হোসেন? না, আমি কখনো কৈফিয়ত চাই না, চাওয়ার দরকারও নেই, আর না আছে এসব শোনার চাহিদা। শুধু এইটুকু জেনে রাখুন, আমার মায়ের সাথে সাথে আমার বাবাটাও মরে গেছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিশ্বাসঘাতক প্রতারক। সে আমার বাবা নয়, হতে পারে না। তাই দয়া করে আমার সামনে এসে ভালো মানুষ সাজার নাটকটা করবেন না, বাবা হওয়ার চেষ্টা করবেন না। আজ থেকে আমি মনে প্রাণে চাইবো আপনার মতন মানুষকে যেন আল্লাহ বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করেন। সারা জীবন হাহাকার করাই একটাবার বাবা ডাক শোনার জন্য। তাজমহল পেরিয়ে উপরে যাওয়ার সিঁড়িতে পা বাড়াতেই পলক মৃদু স্বরে ডাকলো, তিয়াশা। তপা পেছনে ফিরল, পলকের সামনে গিয়ে বলল, বলুন। পলক আমতা আমতা করলো, কিঞ্চিত সময় পর নিচু গলায় বলল, আজ এখানে থেকে যাবে? তপা মৃদু হেসে বলল, তাজমহলে। পলক মাথা নাড়ালো। ফ্রেশ হয়ে আসি। পলক আবার মাথা নাড়ালো, তবে এবার সম্মতি জানাতে নয়, বরং অসম্মতি জানিয়েছে সে। তপা হাসলো, বলল, আচ্ছা ঠিক আছে, জামা কাপড় নিয়ে আসি। তাছাড়া আরো প্রয়োজনে কিছু জিনিস আনতে হবে। আপনার মেল কসমেটিক্স তো আমি ব্যবহার করতে পারবো না, যাব? পলক সম্মতি সূচক চাহনিতে তাকায়। তপাও গটগট করে হেঁটে চলে গেল চিলেকোঠায়। মিনিট 5 পর তপা হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে তাজমহলে প্রবেশ করে। ভাঙা পা নিয়ে যে রুমে থেকেছিল সেই রুমের বিছানার উপর ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখলো টেবিলে 2 কাপ রং চা। তপা মুচকি হাসলো, ফুপিয়ে কান্নার দরুন মাথাটা ভার ভার লাগছে তার। চাটা ভীষণ দরকার ছিল। মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে চুমুক দিল চায়ের কাপে। ভালো লাগায় চোখ বন্ধ করে ফেলল।
পলক এসে কাপ নিয়ে বিছানায় বসে পড়ল। তিয়াশা, ঠিক আছো? তপা মৃদু স্বরে বলল। ঠিক না থাকার কথা ছিল। পলক কিছু বলল না, পর চুমুক দিল কাপে। তপা পুনরায় বলল। এসব আমার গা সহ হয়ে গেছে, আর ভেঙে পড়ি না। পলক মৃদু স্বরে বলল। তবে কাঁদছো কেন? তপা চোখের কোণে জল নিয়ে বলল। চোখ যে বাদ মানে না, কথা শোনে না, শুধু শুধু জল গড়িয়ে পড়ে। মিস্টার তাজওয়ার, একটা কথা দেবেন আমায়? পলক ভ্রু কুঁচকে তাকালো, বলল। কি? তপা মৃদু হেসে বলল। আপনি ভালো বাবা হবেন, পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমি মরে গেলেও। পলক করুণ গলায় বলল। আমি পাগল হয়ে যাব। তপা রান্নাঘরে টুংটাং আওয়াজ তুলে রান্না করতে ব্যস্ত। পেছন থেকে পলক একটা কাগজ এগিয়ে দিল। তপা আর চোখে তাকিয়ে বলল। কি? নিজেই খুলে দেখো। তপা কাগজটা হাতে নিল, ভাঁজ খুলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পলক আওয়াজ তুলে বলল। ক্যান আই কিস ইউ? তপার মনে পড়ে গেল প্রথম দিনের কিছু কথা। ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু হাসি। পলকের দিকে ফিরে দুষ্টু হেসে বলল। কোন ইয়ার? পলক মাথা চুলকে হাসল, বলল। ফার্স্ট ইয়ার। সবে 1 সপ্তাহ আগে বিয়ে করেছি। তপা শব্দ করে হাসতে চেয়েও গিলে ফেললো হাসিটুকু। গম্ভীর কণ্ঠে শুধালো। কোথায় কিস করতে চান, গালে নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখালো। পলক ঠোঁট কামড়ে হাসলো। তপার হৃদয় কাঁপিয়ে দিতে নিচু হয়ে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। আপাদ মস্তক। তপা চোখ খিচে বন্ধ করে ফেলল। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। দ্রুত পেছন ফিরে রান্নায় মনোযোগী হতে চেষ্টা করলো। কাপা হাতে খুন্তি নাড়িয়ে যাচ্ছে অনবরত। পলকের সেদিকে তাকিয়ে নীরবে হাসলো। মেয়েটা এতটাই লজ্জা পেয়েছে যে বোধ শক্তি হারিয়ে ফেলেছে। খালি কড়াইয়ে খুন্তি নাড়ছে। তপাকে আরো একটু অপ্রস্তুত করতে পলক এগিয়ে গেল, গা ছুঁই ছুঁই করে দাঁড়ালো, কানের কাছে ফু দিল। তপার গোটা শরীর কেঁপে উঠল, হাত দুটো মুঠো করে ধরলো। পলক আরো একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল কানের লতিতে। তপা বোধহয় ঝাঁকুনি দিয়ে উঠল, সরল না পলক। পরপর ছুঁয়ে দিল কয়েকবার। তপা অস্ফুটে কিছু বলতে চাইল, সেদিকে নজর দেওয়ার আগেই চোখ আটকে গেল তপার কানের খানিকটা নিচে। শ্যামবরণ ঘাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে খুচরো চুল। ফু দিয়ে সেগুলো সরিয়ে দিল। তপা আরো শক্ত হয়ে দাঁড়ালো, কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। পলকের হয়তো মাথায় নিঃশ্বাস চড়ে গেছে। মুখ এগিয়ে নিয়ে ছোট ছোট করে চুমু এঁকে দিল পেটের ওপর। নিজের পুরুষালী শক্ত হাত চেপে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। তপা পলকের হাতের ওপর হাত রেখে চেপে ধরল। পলক পুনরায় ঠোঁট ছোঁয়াতেই দৃঢ় করলো হাতের বাঁধন। নখ বসে গেল ফর্সা হাতে। পলকের সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত নিজের কর্মে। ছোট ছোট চুমু কিছুক্ষণেই পরিবর্তন হলো গভীর মাদকতায়। স্পর্শ গভীর থেকে গভীরতম হতেই তপা পেছন ফিরে ঝাপটে ধরলো মানুষটাকে। মুখ লুকিয়ে ফেললো তার চওড়া বুকের গভীরে। আচমকা এমন হওয়ায় পলকের নেশা ছুটে গেল। ঘোর থেকে টেনে বের করে আনলো নিজেকে। পরক্ষণেই তপার পিঠের ওপর দৃঢ় করলো নিজের দু হাতের বাঁধন। এমনি করে কালো কাজল জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নাম তোমার বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো ও দেখেছি তার কালো হরিণ
চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। বারান্দায় পা মেলে বসে গভীর মনোযোগ দিয়ে হৃদয়ে ঝংকার তোলার সুরে গা ভাসালো তপা। এক একটা শব্দ শ্রবণেন্দ্রিয় হয়ে সোজা হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা মারছে, হামলে পড়ছে, নরম মাংসপেশিকে ক্ষতবিক্ষত করছে। তপা অনিমেষ চেয়ে রইল। এই গানটা সে দ্বিতীয়বার শুনল। প্রথমবারেও বক্ষস্থল ঠিক এভাবেই কাঁপন ধরেছিল, তবে তখন সে ছিল অচেনা মানুষ। সম্পূর্ণ অচেনা নয়, খানিকটা চেনা, খানিকটা পরিচিত, বাকি পুরোটাই অচেনা, খোলসে আবৃত একটি পদার্থের ন্যায়। তবে আজ লোকটা পরিচিত, সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের। সুরের ঝংকার শেষে পলক চোখ পিটপিট করে তাকালো তপার দিকে, মৃদু আওয়াজ তুলে ডাকলো, কৃষ্ণময়ী। তপা তাকালো না পলকের দিকে। রান্নাঘরের ঘটনার পর তপা পলকের চোখে চোখ মেলাতে পারছে না। লজ্জারা ঘিরে রেখেছে তাকে। আমার সাথে বুড়ো হবে? তপা কেঁপে উঠল, কিছু বলল না, তবে মনটা প্রশান্তিতে ভরে গেল। পলক আবারও বলল, বলো না কৃষ্ণময়ী, আমার সাথে হবে বুড়ো? তোমার টান টান চামড়ায় যখন বার্ধক্যের ছাপ পড়বে, তখন আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো, ঠিক এখন যেভাবে আছি। তপা মুখ তুলে তাকালো। পলকের চাহনি দেখে গাল গরম হয়ে উঠল তার। জুতো উঠে রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পলক বা হাত বাড়িয়ে তপার হাত টেনে আটকে দিল। হ্যাঁচকা টানে পুনরায় জায়গায় বসিয়ে দিতে চাইল, কিন্তু সামলাতে না পেরে তপা গিয়ে পড়ল পলকের উরুর ওপর। আবার চলে যেতে চাইলে পলক কোমর আঁকড়ে ধরে রাখলো। কোলের ওপর বসে তপা চলে যাওয়ার জন্য ছটফট করছে। পলক অপলক চেয়ে আছে তপার মুখের দিকে। চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল তপা। পলক নিচু গলায় বলল, তাকাও। তপা তাকালো না, তবে কেঁপে উঠল এত কাছ থেকে পলকের কণ্ঠ শুনে। কোমরে রাখা হাতটা স্লাইড করে চেপে ধরতেই তপা পলকের হাতে ধরে ফেলল। পলক তখনও তপার বন্ধ চোখের দিকে তাকিয়ে মুখ এগিয়ে চোখের পাতায় ছুঁয়ে দিল। তপা হাত পলকের কাঁধ খামচে ধরল শক্ত করে। টি শার্ট পেরিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে কাঁধের চামড়াটুকু। সেদিকে খেয়াল নেই দুজনের কারোরই। এক হাত গ্রীবাদেশে গলিয়ে আঙুল ছুঁয়ে দিল তপার অধরে। মৃদু কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল পলক। তপা পিটপিট করে তাকালো। পলকের চোখে তখনও নেশাগ্রস্ত যুবকের ন্যায়। চিবুকে ঠোঁট ছুঁয়ে গভীর আকুতি নিয়ে মৃদু স্বরে বলল, একটুখানি যান প্লিজ। তপা আবারও চোখ বন্ধ করে ফেলল। পলকের আঙুল তখন তপার কম্পনরত অধর ছুঁয়ে দিতে ব্যস্ত। পলক এগিয়ে গেল, ঘুচিয়ে দিল দুজনের মধ্যেকার দূরত্ব, ছুঁয়ে দিল অধরের সাথে অধর, একবার, বারবার, বহুবার। বাবা, আমি বিয়ে করতে চাই। মোর্শেদুল হক ছেলের মুখে সরাসরি বিয়ের কথা শুনে অবাক হলেন। প্রকুচকে বললেন, বিয়ে করবি ভালো কথা, তা কাকে করবি শুনি? এক মুহূর্ত দেরি করল না সিজান, তৎক্ষণাৎ বলল, পৃথাকে। হাজরা বেগম পাশেই ছিলেন। অবাক হয়ে বললেন, আমাদের পৃথা। সিজান মাথা নাড়ালো। মোর্শেদুল হক বললেন, ছেলে মেয়েদের কোনো খবরই তো তুমি রাখো না। এমনকি তোমার ছেলে যে এতগুলো বছর ধরে মরণ যন্ত্রণা সহ্য করছিল, সেটাও তুমি জানো না। তবে না হয় অন্যের মেয়ে ছিল, কিন্তু সিজান তো তোমার নারী ছেঁড়া ধন। তার প্রতিও তুমি সঠিক কর্তব্য পালন করতে পারোনি। তোমার আছে কেবল ভাইয়ের চিন্তা। একদিন তুমি পস্তাবে, মিলিয়ে নিও আমার কথা। হাজরা বেগম কিছু বললেন না। প্রশ্ন করতে চাইলে সিজান থামিয়ে দিয়ে বলল, এত কথা রাখো মা, খালামিমকে বলো তুমি বিয়ের কথা, ভাইয়াকেও বলো, বলবে কাল আমরা যাব কথা বলতে।
হাজেরা বেগম অবাক হয়ে বললেন। এত তাড়াহুড়া কেন তোর? ধীরে সুস্থে বলি। মর্শিদুল হক স্ত্রীর দিকে বিরক্ত চাহনি দিয়ে বললেন। তুমি বলবে, নয়তো ফোন আমাকে দাও, আমি বলছি। হাজেরা বেগম হিংসি কেটে চলে গেলেন কথা বলতে। ওই পিথাগোরাসের উপপাদ্য শুনতে পাচ্ছিস? বিয়ের জন্য তৈরি হ, বেয়াদব মেয়ে। এক্ষুনি তোর কানেও খবর যাবে। মা কল দিয়েছে খালামণিকে, কাল হয়তো যাব তোকে চাইতে। একবার বিয়ে হোক, তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব। অসভ্য মেয়ে, আমাকে নির্লজ্জের মতো বাবাকে বলতে হলো বিয়ের কথা। এর শাস্তিতে তুই পাবেই। পৃথা খিলখিলিয়ে হেসে উঠল। সিজান কৃত্রিম রাগ দেখিয়ে বলল। দাঁত বের করে হাসছিস তো? তোর সাদা দাঁতগুলো আমি সাঁড়াশি দিয়ে গুনে গুনে তুলে ফেলবো। পৃথা হাসি থামিয়ে বলল। তাহলে আমি খাবো কি করে? খাবার চিবিয়ে খেতে হবে না? কেন? আমি চিবিয়ে দিব, তুই খাবি। ইয়াক, দূরে গিয়ে মারো তুমি। সিজান শব্দ করে হেসে ফেলল। এরপর চলতে থাকলো হাজারো কথা, চলতে থাকলো খুনসুটিময় ভালোবাসা। তপা দরজা বন্ধ করে বসে আছে অনেকক্ষণ। পলক বিছানায় আধ ছোঁয়া হয়ে অপেক্ষা করছে দরজা খোলার, কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্তটি কতক্ষণে আসবে জানে না সে। এদিকে পেটে তার ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। বাধ্য হয়ে উঠে বসলো সে। ধীর পায়ে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। দুবার নক করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পলক গলা বাড়িয়ে ডাকলো, তবুও তপা উত্তর দিল না। ছায় বসে আছে বিছানায় পা ঝুলিয়ে। তিয়াশা, বাইরে এসো, ক্ষুধা পেয়েছে তো আমার। তপা নড়ে চড়ে বসলো। 11টা বাজতে চললো। ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। বিছানা থেকে পা মেঝেতে নামাতেই আবারও ভেসে এলো পলকের কণ্ঠস্বর। আর কিছু করবো না তো, বাইরে এসো। তপা হেসে ফেললো। মৃদু পা এগিয়ে গেল দরজার দিকে। খুট করে শব্দ করে খুলে ফেললো দরজাটা। দৃশ্যমান হলো পলকের অবয়ব। পলক তাকালো তপার মুখশ্রীতে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তপা। পলক আর ঘাটালো না, নিঃশব্দে গিয়ে দরজাটা তালা বন্ধ করে দিল। তপা অবাক হয়ে তাকালো। পলক মুচকি হেসে এক ভ্রু উঁচিয়ে বলল। এখন কি করবে? কোথায় যাবে? তপা অসহায় মুখ করে তাকালো। পলক শব্দ করে হাসলো। তপাকে ডাইনিংয়ে নিয়ে যেতে উদ্যত হতে বলল। নিশ্চিন্তে খাবে, চলো, আর কিছু করব না। পরের দিন সকালবেলা তপা বিছানায় বসে ফোন ঘাঁটছে। পলক ঘুমিয়ে আছে তখনও। মোবাইল স্ক্রিনে পৃথার নাম্বারটা ভেসে উঠতে দেখে মুচকি এসে ফোন কানে তুলে নিল। পৃথা একটু কথা বলেই মায়ের কাছে ধরিয়ে দিল। আয়েশা কুশলাদি বিনিময়ের পর বলল। তপা মা, চলে আসিস তো সকাল সকাল। পৃথাকে দেখতে আসবে, বলতে পারিস বিয়ে ঠিক করতে আসবে। তপা চমকে উঠল। পৃথার বিয়ে হয়ে গেলে ভাইয়ের কি হবে ভেবে। তপাকে চুপ থাকতে দেখে আয়েশা আবারও বলল। কি রে, আসবি তো? তা আসবো, কিন্তু আন্টি তপা বিয়েতে রাজি। আয়েশা মুচকি হাসলেন তপার কণ্ঠ শুনে। মেয়ে তার বান্ধবীর জন্য চিন্তায় পড়ে গেছে বুঝতে পারলেন, কিন্তু তিনি সেটা তপাকে বুঝতে না দিয়ে বললেন। রাজি হবে না কেন? সিজান ভালো ছেলে, পৃথাকে নিশ্চয়ই ভালো রাখবে। তপা অবিশ্বাস্য সুরে বলল। ভাইয়ের সাথে বিয়ে হবে। কেন, তুই রাজি না? তপা উচ্ছ্বসিত হয়ে বলল। 100 বার রাজি আন্টি, আমি কিছুক্ষণ পরে চলে আসবো। আয়েশা হাসলেন, বললেন। আচ্ছা তাহলে রাখি। পলকেও তো বলতে হবে, ও কি তোর ওখানে? তপা লজ্জা পেল, মিনমিনে গলায় বলল। হ্যাঁ আন্টি, ঘুমোচ্ছে। আয়েশা প্রসন্ন হলেন, বললেন। ডেকে দিবি নাকি পরে কল দেব? ডাকছি আমি, 1 মিনিট অপেক্ষা করো আন্টি। তপা ফোন হোল্ড করে রেখে মৃদু স্বরে ডাকলো পলককে। দুবার ডাকতেই চোখ পিটপিট করে তাকালো। ঘুম ঝরানো গলায় বলল। এখনই রাখছো কেন বউ? রাতে ঘুমাতে পারিনি আমি, ঘুমাতে দাও। তপা ভ্রু কুচকে বলল। রাতে ঘুমাতে পারেননি কেন? কোন গোয়ালে গরু চুরি করতে গিয়েছিলেন? পলক হাত টেনে শুয়ে দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল। বউয়ের ঘুমন্ত মুখশ্রী দেখতে ব্যস্ত ছিলাম বউ তো আর আমার যন্ত্রণা বুঝে না, সে তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল।
আমি বেচারা ঘুম ফেলে বউ পাহারা দিচ্ছিলাম। তপা নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, আন্টি কল দিয়েছে, লাইনে আছে, আপনি কথা বলুন, তারপর এসব জড়াজড়ি করুন প্লিজ। পলক শুনলো, তবে তপাকে ছাড়লো না। হাত বাড়িয়ে ফোনটা এনে কথা বলল। জানলো দুপুরের আগেই চলে আসবে দুজনে। ফোন রেখে নজর দিল তপার দিকে। তপা চোখ পিট পিট করে বলল, কি? পলক ঠোঁট কামড়ে হাসলো, বলল, জড়াজড়ি করব। পৃথার রুমের বেহাল দশা। রেডি হওয়ার চক্করে পুরো বিছানার নাজেহাল অবস্থা করে ফেলেছে পৃথা। তপা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে। পৃথা কিছুক্ষণ পর পর তপার সামনে ঘুরে ফিরে দেখিয়ে বলছে, দেখ তো সুন্দর লাগছে না? তপা কেবল মাথা নাড়িয়ে সায় জানাচ্ছিল, কিন্তু শেষবার মলিন গলায় বলল, ভাই যদি তোর রুমে এই অবস্থা দেখে তোকে রেখে পালাবে। ভাই কিন্তু প্রচন্ড গোছালো স্বভাবের। পৃথা মলিন হেসে বলল, আমিও তো গুছিয়ে রাখি সব, কিন্তু আজ কিভাবে যেন অগোছালো হয়ে গেছে। তপা হাসলো। মেয়েটা এক্সাইটমেন্টে ধরে রাখতে পারছে না। 3 বছরে মেয়েটা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। নিজের চঞ্চলতা ভুলে শান্ত হয়ে গিয়েছিল, জিন্দা লাশের মতো। তপা কাজল নিল কড়ি আঙুলে। পৃথার কানের পেছনে কাজল ছুঁয়ে বলল, আমার বাচ্চাটা সুখে যেন কারণ নজর না লাগে। পৃথা হাসলো, 2 হাতে জড়িয়ে ধরলো, সাথে সাথে ছেড়েও দিল। চোখ ছোট ছোট করে বলল, মেয়ের পারফিউমের ঘ্রাণ আসছে কেন? তপা লাজুক হাসলো, মাথা এদিক ওদিক ঘুরিয়ে লজ্জা থেকে নিজেকে আটকে রাখতে চাইলো। পৃথা আবারও বলল, এইটা কি পলক ভাইয়ার পারফিউমের ঘ্রাণ? তপা মৃদু স্বরে বলল, হ্যাঁ, কি হয়েছে বলতো? আমি আমার পারফিউম খুঁজে পাচ্ছিলাম না, তাই নিচে এসে ওনারটা লাগিয়েছি। পৃথা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই আবার কবে থেকে পারফিউম দিস? তপা হার মানার ভঙ্গিতে বলল, আমার মাফ করো আমারে, আমি রেডি হওয়ার পর উনি এসে জড়িয়ে ধরেছিল। মাত্রই পারফিউম লাগিয়েছিল, তাই ঘ্রাণ আমার জামায় লেগে গেছে। বুঝতে পেরেছিস? আর মাথা খাবি না, চুপচাপ বসে থাক। পৃথা কিছু বলতে চাইলো। তপা আঙুল উঁচিয়ে বলল, নো মোর কোয়েশ্চেন। রান্নাঘর থেকে পৃথার রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তপা। কিছু দূর চলেও যায়, কিন্তু অদূরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মামুনকে আসতে দেখে তপা থমকে দাঁড়ালো। তপা ভাবেওনি এভাবে অতীতের কাঁটা বর্তমানে এসে ফুটবে। তপা পেছন ফিরে চলে যেতে শুরু করলো। আবার ভাবলো কতদিন এভাবে লুকিয়ে থাকবে, পালিয়ে বেড়াবে ভয় পেয়ে। নিজের ট্রমাটিক সিচুয়েশন থেকে অতি দ্রুত বের হতে হবে। পলককে একটা সুস্থ দাম্পত্য জীবন উপহার দিতে হবে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল তপা। নিজেকে শক্ত করে সামনে ফিরল, আবার বড় বড় পা ফেলে এগিয়ে যেতে শুরু করলো। আর কয়েক কদম এগিয়ে গেলেই মুখোমুখি হবে সে বিকৃত মস্তিষ্কের লোকটার। ঠিক সেই মুহূর্তে পলক এসে তপার বাহু আঁকড়ে ধরল, এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। মামুন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল পলকের হাতের দিকে। পলক তপার চোখে চোখ রেখে সাহস সঞ্চার করলো। তপা অসহায় চোখে তাকিয়ে মুচকি হাসলো। পায়ে পায়ে চলে গেল মামুনের সামনে থেকে। মামুন ঘুরে দাঁড়িয়ে তপার চলে যাওয়া দেখলো। হিংস্র দৃষ্টিতে হিংস্রতা খেলা করছে তার। পলকও একবার পেছন ফিরল, তার চোখে খেলা করছে অন্য কিছু। তার কৃষ্ণময়ীর ওপর হওয়া অত্যাচারের বিনিময় করার সময় চলে এসেছে বোধহয়। শান্ত দৃষ্টিতে দেখলো মামুনের পা থেকে মাথা অবধি। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল ক্রূর হাসি। এক ঘর লোকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তপা। পাশে ক্রোধান্বিত দৃষ্টিতে হাজেরা বেগমকে দেখছে পলক। প্রান্ত 2 হাত মুঠো করে নিজেকে সংযত রাখার চেষ্টা করে চলেছে। বোনের বিয়ের কথা চলছে, তার নিশ্চয়ই মাথা গরম করা সাজে না। শরীরের রক্ত টকবক করে ফুটলেও তাতে দাঁত চেপে সহ্য করে নিল সে। সিজান আপাতত নেই সেখানে, থাকলে হয়তো এতক্ষণে তুল কালাম বেঁধে যেত। হাজেরা বেগম পলকের দৃষ্টিকে উপেক্ষা করে তপার দিকে তাকালো। গলায় স্পষ্ট বিদ্রুপাত্মক অভিসন্ধি ফুটিয়ে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাখাচ্ছে। ভালো ভালো, কালে কালে কত কি যে দেখবো কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার।
কথা শেষ হতেই ঘর কাঁপিয়ে সশব্দে চড় পড়ল হাজেরা বেগমের গালে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে সবাই। হাজেরা বেগম গালে হাত দিতেও ভুলে গেলেন। মাথাটা ভো ভো করে ঘুরছে তার, গালের চামড়াটুকু তীব্রভাবে চলছে। তেজস্বী দৃষ্টিতে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পেল আয়েশা অগ্নি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখ জোড়া ছলছল হয়ে গেল তার। শেষে কিনা এক ঘর লোকের সামনে তার নিজের মায়ের পেটের বোন তার গায়ে হাত তুলল। অপমান সইতে না পেরে ধপ করে বসে পড়ল সোফার ওপর। টুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ, আঘাতে, অপমানে, লজ্জায়। আয়েশা এতটুকুতে থামলেন না, তপার হাত টেনে সামনে এনে দাঁড় করালেন। তপা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়েশা তপার মুখটা ধরে উঁচু করলেন, কঠোর গলায় বললেন, মাথা উঁচু করে দাঁড়া। তুই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি? তুই অন্যায় করেছিস? করিসনি তো, তবে তুই কেন মাথা নিচু করে আছিস? আর যেন মাথা নিচু না দেখি। বলে মিনিট খানেক থামলেন তিনি। হাজেরা বেগমের দিকে তাকিয়ে পুনরায় বললেন, তুই কি বলেছিলি ওকে? ও নষ্টামি মানুষ, ওর এলেম আছে ছেলে বশ করার, তাই না? কার জন্য তুই ওকে নষ্টা বললি জানিস? পলককে চিনিস তুই? হাজেরা দমে গেলেন না। হেরে যেতে তিনি শেখেননি, তাই দৃঢ় কণ্ঠে বললেন, সেদিন ওই ছেলেকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলি, আজও এখানে এসেছে। শুধু আসেনি, ঘরের দরজা বন্ধ করে ভেতরে দুজন একাই ছিল। একবার প্রান্ত, একবার ওই ছেলে। ওকে নষ্ট বলবো না তো কি বলবো? ঘটনার শুরু কিছুক্ষণ আগে। মামুনের সামনে থেকে তপাকে শান্তভাবে নিয়ে গেলেও রুমে যেতেই তপা ডুকরে কেঁদে উঠল। ঘৃণায় নিজের গায়ে চামড়া খামছাতে শুরু করে পলক তাকে সামলাতে বাহু ধরে আটকে নিল। এতে তপা হাউমাউ করে কাঁদতে শুরু করলে দিশেহারা বোধ করলো সে। কান্নার শব্দে বাহিরে গেলে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি হবে বিধায় দরজা বন্ধ করে তপার কাছে গেল। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে শান্ত করলো তাকে। এক পর্যায়ে তপা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মুখশ্রীতে একবার নজর বুলিয়ে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো পলক। এই ঘটনা বাহিরে থেকে দেখলেন হাজেরা বেগম। মুহূর্তেই তিলকে তাল বানিয়ে ফেললেন। আক্রমণ চালালেন ঘুমন্ত তপার ওপর। চুল ধরে মাথা উঁচু করতেই তপার ঘুম ছুটে গেল। মৃদু আর্তনাদ করে চোখ খুলল তপা। হাজেরা বেগম চুল ছেড়ে হাত ধরে বিছানা থেকে নামিয়ে আনলেন, বললেন, আমার বাড়ি নোংরা করে তোর শান্তি হয়নি? আমার বোনের বাড়িও নোংরা করতে চলে এসেছিস? লজ্জা করে না রে তোর? এত নোংরা মেয়ে মানুষ ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। এই, তোকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, ভাবতেই নিজের উপর ঘেন্না লাগছে আমার। তপা কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। হাজেরা বেগম পুনরায় বললেন, এই আমদার চেহারা নিয়ে চাঁদের মতো ছেলের মাথা ঘুরাইলি কেমনে তুই? সবই কি শরীরের খেল? আমার সিজান নেহাত ভালো, ওসবে পাত্তা দেয়নি, তাই বেঁচে গেছে। আমার 7 পুরুষের কপাল, তোর মতো কলঙ্কিনীর খপ্পরে আমার সিজানটা পড়ে নাই। তপা হাত জোর করে অনুরোধের সুরে বলল, মামি দোহাই তোমার, এত নোংরা কথা তুমি উচ্চারণ করো না। আমি কি করেছি সেটা তো একবার বলো, তারপর যা বলার বলো। আমি কিচ্ছু বলবো না। হাজেরা বেগম গা জ্বালানো হাসি দিয়ে বললেন, এতক্ষণ বন্ধ করে ওই ছেলের সাথে ফষ্টি নষ্টি করে এখন অবুঝ সাচ্ছিস তুই? চড়িয়ে তোর ভং আমি ছুটিয়ে দেবো বেয়াদব। সেদিনও প্রান্তর ঘাড়ে দোষ চাপাতে অজ্ঞান হওয়ার ভান করেছিলি, আজ আবার একই কাহিনী করলি। লজ্জা নেই না তোর? আর ওই ছেলের বলিহারি, এই নির্লজ্জ চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়লো। তাও যদি দেখতে ভালো হইতো। আরো কিছু বলতে চাইছিলেন হাজেরা বেগম, কিন্তু তার আগেই সশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো পলক। তপার কাছে গিয়ে কান্নারত মুখশ্রী দেখে হিংস্র সিংহের ন্যায় গর্জন করে উঠল। শব্দ শুনে বাড়িতে অবস্থানরত আত্মীয় স্বজন হুড়মুড়িয়ে প্রবেশ করলো সেখানে। কেবল বাদ রয়ে গেলেন সিজান ও মোর্শেদুল হক। তারা বাড়ির বাহিরে থাকায় জানতে পারেনি কিছুই। আয়েশা সবটা পলকের কাছে শুনে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, আজ এখানে তৃতীয় কেউ কথা বলবে না। আমি হাজেরার সাথে কথা বলবো, কেউ যেন টু শব্দটিও না করে। হাজেরার দিকে তাকিয়ে পুনরায় বলল, কি হয়েছে এখন বল আমাকে, কি দেখেছিস? হাজেরা বেগম আয়েশার কথায় পাত্তা না দিয়ে পলকের দিকে তাকালো। পলকের দৃষ্টিকে উপেক্ষা করে বলল,
আয়েশা নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করলেন, জোরে জোরে শ্বাস ফেললেন। তুই মোর্শেদ ভাইয়ের সাথে একা ঘরে কত শত রাত কাটিয়েছিস হিসেব আছে? হাজেরা স্তব্ধ হয়ে গেলেন বোনের এহেন কথা শুনে। নিচু গলায় বললেন, কি সব বলছিস তুই সবার সামনে? আয়েশা হাত উঁচু করে বললেন,